Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে সেই বন্ধুটাকে, যে বন্ধুটা ঠিক প্রত্যেক শনিবার রাত 11টায় হট সিটে আপনার জন্যই থাকে এবং রাত 2টো পর্যন্ত থাকে পুরো 3 ঘন্টা জুড়ে, এবং যে শোটা নিয়ে থাকে তার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। নামই হচ্ছে কিছুটা পরিচয়, স্বপ্ন সড়ক, অর্থাৎ যেখানে আপনার স্বপ্ন বাস্তবের দুনিয়াতে কতটুকু পাখা মেলে বা সেই স্বপ্নের দিগন্ত ছুঁতে পারবে তা আমি না জানলেও, সেই আশ্বাস না দিতে পারলেও, যদিও শুভকামনা দিতে পারবো, কিন্তু অন্তত এই 3 ঘন্টার জন্যে স্বপ্নের জাদুকর আপনি হতে পারেন এবং স্বপ্ন সড়কে আপনি অনেকের হাত ধরে বা বিশেষ কারো হাত ধরে বা একেবারেই একা একা নিজের মতো করে হেঁটে যেতে পারেন বহুদূর বহুদূর, অগণিত বা অজস্র সীমারেখা পেরিয়ে, সব ব্যবধান ডিঙিয়ে চলে যান বহু দূরে কোথাও। কেউ আটকাবে না, কেউ রুখবে না, কেউ চোখ রাঙাবে না, কেউ শাসাবে না। ইচ্ছার বাদশা আপনি, আবেগের দারোয়ান, অর্থ সেই গানের মতো। আর এরকম একটা রাত যদি হয় যে রাতে বৃষ্টি ভেজা পথ এবং সেই সাথে একটা ঠান্ডা ঠান্ডা হিমেল আবেশ চারদিকে, এবং সবকিছুই কেমন যেন একটু বেশি স্নিগ্ধ, সুন্দর, মায়াবী মনে হয়, এবং জীবনানন্দের সেই লাইনের মতো পৃথিবীটাকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়, এমন একটা রাতে যদি আমি আপনার পাশে থাকতে পারি নিজেকে। এবং একটু আগে ভাবলাম যে সবসময় যেটা করি, শোয়ের আগে আরো ঠান্ডা কিছু হয়ে গলাটা বসে যায়, আজকে ব্যতিক্রম ধর্মী কিছু করি, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তার মধ্যে একটু কফি কাপে চুমুক দিয়ে শোতে গেলে মন্দ হয় না। তো আশপাশের একটা কফি শপে বসে বসে গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে দেখতে কফি খাচ্ছিলাম, আর ভাবছিলাম যে আমি আর কোনো দিক থেকে না হয় অন্তত একটা দিক থেকে ভীষণ লাগি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি কেউ চায় একসাথে সর্বোচ্চ কতজনের সাথে গল্প করতে পারবে, কতজনের সাথে আড্ডা দিতে পারবে, সর্বোচ্চ কতজন হাতে গুনে বলে দেওয়া যাবে। খুব বেশি সম্ভব না একসাথে এতজনের সাথে কথা বলে, কিন্তু আমি কিছুক্ষণ পরে এমন একটা সুযোগ পাবো যে আমি চাইলে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নানা বয়সের, ধর্মের, শ্রেণীর, পেশার এবং বিভিন্ন মানসিক একসাথে কতজন মানুষকে কাছে পাচ্ছি বন্ধু হিসেবে আমার, এবং আমার কথাগুলো কতজন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা আমাকে আবার জানাবে এত কিছু। আমার কাছে মনে হয় যে আসলে এক জীবনে যতগুলো হয়তো বিরল ভাগ্য জোটে তার মধ্যে এটা একটা। প্রচন্ড ভাগ্যবান মনে করছি এবং সেই ভাগ্যের সকল উৎস এবং হিসাবে কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি। আর একটু আমাকে ভাগ্যের সেই দোলার আনন্দ উদ্বেলিত করুন, রাত 2টো পর্যন্ত সাথে থাকুন এবং চেষ্টা করবো প্রতিদান হিসেবে আপনার পছন্দের গানগুলো প্লে করতে, এবং বন্ধু হয়ে কিছু কথা যদি শেয়ার করতে চান সেটাও নিশ্চয়ই করবো আমি। SMS করবেন প্রথমে আরে লিখে, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এবং প্রথম যে গানটা শুনবো এটা হচ্ছে অবশ্যই বৃষ্টি স্নাত, ঠিক এই সময়টার জন্য এই গানটা করা হয়েছে, একেবারে পারফেক্ট ফর দিস টাইম। রাত 11টা 4 মিনিট, রাস্তা ফাঁকা হয়ে গেছে, বৃষ্টি ভেজা নির্জন পথ, খুব বেশি কোলাহল নেই, ঠিক এই সময়ের জন্য লেখা একটা গান। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। এই চমৎকার বৃষ্টি স্নাত রাতে আপনার পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং সময় যখন 11টা 15 তখন আরেকবার আপনার কর্ণকুহরে কড়া নাড়ছি। শুনছিলাম প্রথম দুটো গান বৃষ্টি নিয়ে। প্রথম গানটা ছিল মাইলসের গান, গানটা না হচ্ছে এ সময়, তাদের প্রত্যয় অ্যালবাম থেকে নেওয়া গানটা, 1996 এর গান। আর এর পরের গানটা ছিল ওয়ারফেজের গান, এবং এই গানটা অনেক দিন পরে শুনলাম। ওয়ারফেজের প্রথম অ্যালবাম, সেলফ টাইটেল অ্যালবাম ওয়ারফেজ, উইচ ওয়াজ রিলিজড ব্যাক ইন 1991, সেই অ্যালবামের গান বৃষ্টি নেমেছে, এবং বাবনার গাওয়া ছিল গানটা। এই দুটো গানের পরে এই মুহূর্তে আমি হট সিটে, এবং শুনছেন আমাকে রাশেদ ফার্স্ট SMS সেন্ডার, এবং সবসময় বেশিরভাগ সময় থাকে, প্রথম দিকেই থাকে, খুব সহজে মানিয়ে নিচ্ছেন নতুন মার সাথে, নতুন চাকরি জীবনের কথা বলছেন, অল দ্য বেস্ট। আর চেনা মানুষগুলোকে খুব মিস করছেন তিনি, এবং রেনেসার একটা গান আছে, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যে পানিশমেন্ট আছে, আচ্ছা ওটা পানিশমেন্ট বিষয়ক SMS তো নাই বা পড়লাম, তবে আশা করছি আপনার মনের ইচ্ছা খুব শীঘ্র পূর্ণ হবে। আমাকে জানিয়েছেন হিয়া নারায়ণগঞ্জ থেকে মুগনি, এবং তারাও কিন্তু সেই একই পানিশমেন্টের বিষয়ক SMS পাঠিয়েছেন। আশা করছি আর একটা সপ্তাহ ওয়েট করি, ইনশাল্লাহ পূর্ণ হবে ইচ্ছা। ফাহিম জানিয়েছেন, ইফ লং টার্ম চেরিশড ড্রিমস আর নট ফুলফিল দে মে টার্ন টু অবসেশন। সো সবার ইচ্ছে পূর্ণ হোক, এরকম একটা অভিলাষ তার। রাজু আমাকে জানিয়েছেন বেশ কিছু গানের রিকোয়েস্ট, আর্টসেলের এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার দারুণ কাটছে। ভীমা অস্তগুলা থেকে শুনিয়েছিলাম অনেক দিন আগে একটা ইরানের একটা লোককাহিনী, যে ওই যে আমরা একটা কথা প্রায় ইউজ করি যে বাসরাতে বিড়াল মারা, ওই কথাটা, ওই গল্পটা কিভাবে আসলো, আমি সেটা বলেছিলাম কোন একদিন। সেটা তিনি আমাকে মনে করে এরকম আরো কাহিনী শুনতে চাওয়ার কথা মনে করে দিয়েছেন। রামপুরের মিম অনেক পুরনো বন্ধু SMS পাঠিয়েছেন। নির্জন আমাকে জানিয়ে, আচ্ছা নির্জন লিখেছেন, বন্ধ হয়ে গেছে সব ক্যাফে আর রেস্টুরেন্ট, সোলসের এই গানটা বোধহয় শুনতে খুব ভালো লাগবে এই মুহূর্তে, অবশ্যই চেষ্টা করবো। এটা পার্থর সোলো গান, সোলসের না। যদি কোনো SMS করে কোনো গান শুনতে চান, এরকম একটা চমৎকার ওয়েদার, এবং যদি কোনো কথা শেয়ার করতে চান, অবশ্যই লিখুন প্রথমে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনছি কার্নিভাল ফার্স্ট বাই পার্টস অফ দ্য ফল।
সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার নির্ঘুম বন্ধু আজকে পাচ্ছেন রাত 2টো পর্যন্ত। এর থেকে 1 মিনিটও কম না এবং সময় এখন 11টা, তার মানে এখনো 2 ঘন্টা 31 মিনিট রয়ে গেছে আমাদের হাতে। শুনছিলাম একটু আগে আর্টসেলের গান লিন গানটার নাম এবং অনিকেত প্রান্তর অ্যালবামের প্রথম গান এটা, আর তার আগে ছিল পোয়েটস অফ দ্য ফলের গান কার্নিভাল অফ ফ্রস্ট। এদিকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছেন এবং আশা করছি সাথে থাকুন, বৃষ্টির রাতটা ভালোই কাটবে একসাথে। রাশেদ আমাকে জানিয়েছেন যে তার ওখানকার পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরের বাতি টাতি নিভিয়ে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছেন এবং আমাকে শুনছেন। একটা অনুমতি কাজ করছে, কবিতা হলে ভালো হতো, যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, দেখা যাক কি হতে পারে আর কি হতে না পারে। সজল আমাকে লিখেছেন যে আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, এই গানটি বড়ই অভিলাষ হচ্ছে শোনার জন্য। আর জাকি আমাকে জানিয়েছেন আমি যখন রেডিওতে আরজে হওয়ার জন্য অডিশন দিয়েছিলাম, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে শাসন করতো সেই সময়ের কথা, তখন গান নাকি আবৃত্তি কোনটা করেছিলাম অডিশনে, এবং তিনি খুব জানতে কিউরিয়াস। আমাকে গানও গাইতে বলা হয়নি, আবৃত্তিও করতে বলা হয়নি, যা হয়েছিল সে এক বিচিত্র অভিজ্ঞতা, সেটা এই মুহূর্তে না বলাই ভালো। কারণ এখন আমি সেই চ্যানেলেই আছি যে চ্যানেলে প্রথম অডিশন দিয়েছিলাম, আমি সুইচ করিনি। সো এইসব কথা সবকিছু সবসময় বলতে হয় না, তবে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল এবং খুব মজার অভিজ্ঞতা ছিল। এবং 2 ভাগে বিভক্ত ছিল আমার অডিশনটা। ফার্স্ট যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম 2007-এর, মোস্ট প্রবাবলি মার্চ মাসে ছিল 2007-এর, এবং তখন আমি ওই যে অনেকবার বলেছি সেই গল্পটা, তার একটুখানি বলি। সেটা হচ্ছে তখন আমি প্রচন্ড অসুস্থ, টাইফয়েড হয়েছিল তার কিছুদিন আগে, কয়েক পা হাঁটলি মনে হয় মাথা করে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। অডিশন দিয়েছিলাম এবং অডিশনের আমার ফার্স্ট অডিশন, আমাদের টোটাল 3টা রাউন্ড ছিল। ফার্স্ট অডিশনের সেই দিনটা, মানে প্রথম ভাইভা যেটা, সেটা হচ্ছে যে একটা না বললেই না, সেটা হচ্ছে দুপুরবেলায়। ওই দিন আমার বিকেল 3টা না 3:30টার সময় মানে ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো সেদিন দুপুরে চলে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, চারুকলা ইনস্টিটিউটের সামনে হচ্ছে মোল্লার দোকান বলে একটা জায়গা আছে, ওখানে লাঞ্চ করেছিলাম সেদিন, মনে আছে। এবং সেখানে লাঞ্চ করছিলাম, বেশ কয়েকজন ছিলাম আমরা। তো তারপরে লাঞ্চ করার পরে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খাচ্ছি এবং গল্প করছি, যে ওখানে চাটা খাওয়া মানে শেষ হলেই তারপরে রওনা দিব আমাদের অফিসের উদ্দেশ্যে, এরকম একটা প্ল্যান মাথায় ছিল। তো তারপরে চা খাওয়ার এক পর্যায়ে গাছ, মাথার উপরে ছিল গাছ, গাছে ছিল ডাল, ডালে ছিল পাতা, এবং পাতার ফাঁকে ছিল কাক বসা। তো কাক হঠাৎ করেই ভাবলো ছেলেটা খুব ভালো, অমায়িক, এই ছেলেটার উপরেই শান্তি বর্ষিত হোক। তো আমার উপরও শান্তি বর্ষিত হলো এবং সেজন্য কাককে ধন্যবাদ জানাই, অনেক শান্তি পেয়েছিলাম এই ঘটনায়। তারপরে যেটা হয়েছিল যে আমার তখন বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করার মতো সময় ছিল না, কারণ তাহলে ইন্টারভিউ মিস করতে হবে। তো আমাকে এই বলে সান্ত্বনা দেওয়া হলো যে কাক দেখতে বদখত হলেও খুবই একটি স্বর্গীয় প্রাণী, এবং কাক যার উপরে শান্তি বর্ষণ সে অনেক ভাগ্যবান, যাকে তাকে কাক শান্তি বর্ষণ করে, এটা অনেক দামি একটা পরশ পাথরের মতো একটা উপহার। এই বলে আমাকে ব্যাপক সান্ত্বনা দিয়ে বলা হলো যে সো আম লাকি যে আজকে ইন্টারভিউর দিন আমাকে উপরে কাক শান্তি বর্ষণ করেছে, নিশ্চয়ই আমি টিকবো। তো আমি ওটাকে পজিটিভলি নিলাম, আত্মবিশ্বাস বাড়লো এই কাকের বদৌলতে, এবং তারপর থেকে কাকের প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি সেদিন থেকে। সেটা যাই হোক, তারপরে সেই অবস্থাতেই কোনো মতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ফার্স্ট এইড দিয়ে আমি রওনা হলাম ইন্টারভিউর উদ্দেশ্যে। এবং ইন্টারভিউ আসার পরে প্রথম যখন ঢুকলাম, বেশ দেখলাম খুবই রাগি রাগি কয়েকজন চেহারার, মানে দুনিয়ার সবকিছুর উপরে বিরক্ত 3জন বসে আছেন, এবং এরকম মনে হচ্ছে যে মানে এত বিরক্ত তারা জীবনে কোনোদিন হননি। আজকে মানে এত বাজে বাজে সব ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে তারা প্রচন্ড রকম পিসড অফ, এবং পারলে আমাকে অগ্নিদৃষ্টি দেখিয়ে ফেলেন, ভস্য করে ফেলেন, এরকম একটা অবস্থা 3জনেরই। এবং জাস্ট মনে হচ্ছিল যে আমি এক ছোট ইঁদুর আর 3টি বিশাল সাইজের হুলো বেড়াল বসে আছে, এরকম একটা, মানে আমি লিটারালি মিন করছি না বিষয়টা, মানে এক্সপ্রেশনটা মানে সিচুয়েশনটা বোঝাচ্ছি আসলে, মানে খুবই নিজেকে মনে হচ্ছিল কোথায় এসে পড়লাম, এরকম একটা ভাব। তারপরে তো অডিশন শুরু হলো, একের পর এক তীক্ষ্ণ তীব্র প্রশ্নে জর্জরিতকে। তো আমি তখনই বুঝে গেছি যে আমাকে দিয়ে হবে না, কারণ এরকম টাফ কোয়েশ্চেন করা হচ্ছে এবং এক একজনের অগ্নিদৃষ্টি বোঝাই যাচ্ছে আমার উপরে তারা সন্তুষ্ট না। তো এটাতে আর উপকার হয়েছিল, কারণ আমি যখন বুঝলাম যে আমাকে দিয়ে হচ্ছে না, তারা আমাকে পছন্দ করছেন না, তখন একটা সব টেনশন নার্ভাসনেস সবকিছু চলে গিয়ে একটা ড্যাম ভাব চলে আসলো। ওকে ফাইন, যখন নেবেই না, হচ্ছে না যখন, রিল্যাক্স, কি আছে জীবনে। তো এটা খুব নির্ভর একটা ভাব চলে আসলো, যেহেতু আমি টিকছি না। যার ফলশ্রুতিতে যেটা হয়েছিল তারপরে প্রথম অর্ধেকের পরে সেকেন্ড অর্ধেকে খুব ভালো হলো, মানে প্রত্যেকটা ব্যাটে বলে খুব ভালো টাইমিং হচ্ছিল এবং সপাটে ব্যাট চালিয়েছিলাম এবং উইকেটের চারদিকে হাত খুলে খেলছিলাম। এমন হয়নি যে মারলাম কাভারে বল গেল সাভারে, এরকম হয়নি, যেখানে মারতে চেয়েছি সেখানেই গেছে। তো সেকেন্ড অর্ধেক খুব ভালো হওয়ার পরে দেন তাও কনফিউজ ছিলাম আসলে হচ্ছে কিনা। দেন দেখা গেল যে তার দীর্ঘ 1টি মাস পরে জানানো হলো যে না, ওই ফার্স্ট ইন্টারভিউতে আমি কামিয়াব হয়েছি এবং সেকেন্ড সেশনের জন্য আমাকে ডাকা হলো, সেটা ছিল এপ্রিলে। তারপর আরো অনেক ইতিহাস। যাই হোক, নিজের ধানমান্তি শিবের গীত গেয়ে লাভ নেই, অন্য আমরা পরের এসএমএসে যাই।
কোন প্রসঙ্গে যেন এসেছিলাম সেই ঘটনায়, আচ্ছা জাকির ইসমাইল ধরে। নিয়াজ বেশ কিছু গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। নভেম্বর রেইন বাই গানস এন্ড রোজেস, ব্রিদিং বাই লাইফ হাউস, ব্লেজ অফ গ্লোরি বাই বন জভি, ইয়েলো বাই কোল্ডপ্লে, ওয়ান্ডারফুল টুনাইট বাই এরিক ক্ল্যাপটন, ইমাজিন বাই জন লেনন। এই গানের রিকোয়েস্ট তিনি প্রায় পাঠান, আমিও প্রায় প্লে করি, এটা বলতে হবে। সো আপনি যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কথা শেয়ার করতে চান, যদি এর বাইরেও কোনো কিছু জানাতে চান, ফিল ফ্রি, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। সো প্লিজ এসএমএস শুন, প্রথমে আপনার নাম ঠিকানা, তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি। এই নদী তুমি, এর নাম ধানসিঁড়ি বুঝি? মাছরাঙাদের বললাম। গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম। মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। সময়ের অবিরল সাদা আর কালো, বনানীর বুক থেকে এসে মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক। তবু চোখ ঝলসানো আলো, ভালোবেসে 16 আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। একটু আগে জীবনানন্দের একটা কবিতার ব্যর্থ পাঠ করলাম। কবিতাটা না হচ্ছে সে আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি। এই নদী তুমি। ভালোবেসে 16 আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী। চমৎকার কথা, অনেক ভাবার অবকাশ। সে যাই হোক, শুনছিলাম আমরা একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ব্ল্যাকের একেবারে সর্বপ্রথম গান, তাদের ফার্স্ট এভার রিলিজ সং, যে গানটা নাম হচ্ছে চেনা দুঃখ। 2002 সালের একটা মিক্সড অ্যালবাম ছিল গানটা, ছাড়পত্র। ইভেন তাদের নিজেদের কোনো অ্যালবাম বের হওয়ার আগে মিক্সড অ্যালবামে এই গানটা বেরিয়েছিল, তাদের ফার্স্ট সং চেনা দুঃখ শুনলাম এবং চমৎকার লাগে আমার কাছে গানটা। আর তার আগের গানটা ছিল পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফুজনের একটা গান, গানটা নাম হচ্ছে নিদ না আয়ে। এবং বেশ কিছু এসএমএস এসে যেহেতু জমা হয়েছে, আমি কিছু পড়ে ফেলি এই ফাঁকে। রাশেদ আমাকে জানিয়েছেন সঞ্জিতদার একটা গান যদি এরকম ওয়েদারে না হয় তবে একেবারেই ব্যাপারটা জমবে না, এবং প্লেলিস্ট যদিও ভালো লাগছে তবে কবিতা হলে মন্দ হয় না, সেজন্য একটা বললাম, আরো আশা রাখি। শার্লি আমাকে জানিয়ে গেছেন ভুলে গেলে তুমি হাতরে ফিরবো অন্ধকারের গান, লাগলে ধুলো গায়ে জোছনায় করবো স্নান। এই গানটা শুনতে চাচ্ছেন, আর্টিস্টের নাম বললে আমি হয়তো, যেহেতু আমার গানটা শোনা হয়নি আনফরচুনেটলি। আপনি যদি এরকম কোনো গানের রিকোয়েস্ট করতে চান বা এরকম একটা অসাধারণ পরিবেশে যদি খুব বৃষ্টি স্নাত একটা রাতে যদি কোনো কিছু শেয়ার করতে চান, কোনো কিছু জানাতে ইচ্ছে হয়, আমাকে জানান। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। এই কথাটাও বলতে পারেন চাইলে কাউকে, চলো বদলে যাই। সো ফ্রেন্ডস, কেমন লাগছে? আশা করছি ভালোই লাগছে এই গানগুলো শুনতে, এবং সেই সাথে আপনাদের এই সব কথাবার্তা এবং একটা বৃষ্টি স্নাত রাত। আর বৃষ্টি স্নাত ঠিক সময়টা পার হয়ে এখন আবার ঝুম বৃষ্টি আবারও নেমেছে, তাই এখন বৃষ্টি স্নাতর পরের অবস্থাটা নেই। এখন কিন্তু একেবারে আমি একটু আগে গান শোনার ফাঁকে ফাঁকে একটু বাইরে গিয়েছিলাম এবং দেখলাম যে সেরকম বৃষ্টি হচ্ছে, ব্যাপক ভয়ানক বৃষ্টি, ভয়ঙ্কর সুন্দর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির শুভেচ্ছা সেজন্য আরেকবার দিয়েছে। এবং শুনছিলাম একটু আগে ব্র্যাড পেজলি এবং অ্যালিসন ক্রসের গান, গানটা নাম হচ্ছে হুইস্কি লালাবাই। তার আগে ছিল এলআরবি গান চলো বদলে যায়। আর আমাকে হিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, বৃষ্টি চিহ্নিত ভালোবাসা, আবুল হাসান এর কবিতা আবৃত্তি করো। এরকম সময় আবুল হাসান না হলে একদমই নাকি যাচ্ছে না, এটা হিয়ার কথা, অন্তরের কথা, এবং সেই কথা আমি রাখবো। আমি আবুল হাসানের এই জন্য ঘেটে ঘেটে ইন্টারনেট থেকে কয়েকটা কবিতা এইমাত্র বের করলাম, দেখা যাক এসএমএস গুলো একটু পড়ে নেই। মনির আমাকে জানিয়েছেন মগবাজার থেকে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তো। আপনি কি কথাটা কাউকে করছেন নাকি এই গানটা শুনতে চাচ্ছেন সেটা বুঝতে পারছি না। আমি গানটা প্লে করবো, আশা করছি আজকে প্লেলিস্টে থাকবে। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যে একটা মানুষ জন্ম পাওয়া গেল নেহাত, অজটিল তো কাটলো না। এই কবিতাটা আমি গত সপ্তাহে মোস্ট প্রবাবলি পড়েছিলাম। এই কবিতাটা আবারও বারবার শুনতে ইচ্ছে করছে তার। একটা মানুষ জন্ম পাওয়া গেল নেহাত, অজটিল তো কাটলো না।
প্রমি জানিয়েছেন মিরপুর থেকে মোর ভাবনা রেখে হাওয়ায়, এই গানটা শুনতে চান শাহানার কণ্ঠে, এবং রেইন বাই দ্য খোর্স এই গান দুটো শুনতে যাচ্ছেন। এবং থ্যাঙ্কস ফর প্লেইং উইস্কি লালাবাই, তাকে ইমোশনাল করে ফেলেছে অনেক গানটা। সো ফ্রেন্ডস, একটু যদি SMS করতে চান কোনো গান, কবিতা, মনের কথা, মনের ব্যথা, অনুভূতি সব কিছুর জন্য প্রথমে আরে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যা আবুল হাসানের কবিতা শুনতে চেয়েছিলেন হিয়া, এবং নিরাশ তো করবোই না, আজকে আবুল হাসানের অনেকগুলো কবিতা পড়ার আশা রাখি। এখন যেটা পড়বো সেই কবিতাটার নাম হচ্ছে নিঃসঙ্গতা। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই, চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। অসাধারণ। আরেকটা কবিতা পড়ি আবুল হাসানের, এটা নাম হচ্ছে তোমার চিবুক ছোবো, কালিমা ছোবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ, শুদ্ধ হব, কালিমা রাখব না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার পায়ের নিচে পাহাড় আছেন। তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করব, কালিমা রাখব না। এ ভ্রমণ আর কিছু নয়, তোমার কাছে যাওয়া। এখন তোমার কাছে যাব, তোমার ভিতরে এক সাবলীল শুশ্রূষা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মোছ, আকাশে তাকা, আমি ক্ষত মুছে ফেলবো, আকাশে তাকাবো, আমি আধার রাখব না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি নেবু ফুল গভীর দুধের সাদা, হেলেঞ্চা শাকের ক্ষেত, যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে তারা নিশ্চয়ই আছেন। তোমার চিবুকে সেই গাভীর দুধের সাদা সুবর্ণ রাখাল। তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয় তৃণভূমি, কাছে আয় পুরনো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক ছোব, কালিমা ছোব না। অত বড় চোখ নিয়ে, অত বড় খোপা নিয়ে, অত বড় দীর্ঘশ্বাস বুকের নিঃশ্বাস নিয়ে, যত তুমি মেলে দাও কোমরের কোমল সারস, যত তুমি খুলে দাও ঘরের পাহারা, যত আনো আঙুলে অবৈধ ইশারা, যত না জাগাও তুমি ফুলের সুরভি, আঁচলে আগলা করো কোমলত, অন্ধকার মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও, কোনো আমি ফিরব না আর, আমি কোনো দিনও কারো প্রেমিক হব না। প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ, আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হব। এই কথাটা আমার না, এটা হচ্ছে আবুল হাসানের একটা কবিতা। মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোনো, আমি ফিরব না আর, আমি কোনোদিনও কারো প্রেমিক হব না। প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ, আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হব। আমি জানি না কি কারণে, কি অভিমানে, কি নীরব যাতনায় আবুল হাসান চেয়েছিলেন এমনটা। তবে এই মুহূর্তে শুনছেন আপনি আমাকে রাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর হচ্ছে 12টা চলছে বৃষ্টির সাথে, বৃষ্টির একটা রাতে গান আর কবিতার আর কথার মাখামাখি ড্রিমস অ্যাভিনিউয়ে। সাথে থাকুন, আশা করছি যে নিশ্চয়ই বৃথা যাবে না রজনীটা। নজরুলের একটা গান আছে না, প্রিয় এমন রাত যেন যায় না বৃথা। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, সেখান থেকে আমাকে জানিয়েছেন যে তিনি লিখেছেন, যার SMS পূর্ব মনির আমাকে জানিয়েছেন আজই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান। ড্রিম গার্ল জানিয়েছেন একটা মানুষ জন্ম পাওয়া গেল, এবং এই এসএমএসটা তো পড়েছিলাম। সুমাই আমাকে জানিয়েছেন মোহাম্মদপুর থেকে, ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে গেল এবং বৃষ্টির রাত, ঝুম বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার, চারদিকে শুধু বৃষ্টির শব্দ, এবং দারুণ এনজয় করছেন সবকিছু মিলিয়ে এই পরিবেশটা। সেই সাথে শো শুনছেন এবং শুনতে চান অঞ্জন দত্তের গান একদিন বৃষ্টিতে বিকেলে। আবির আমাকে জানিয়েছেন তোমার আর্যে জীবনে যে কাজটা কখনো করবে একবার, ক্যান ইউ প্লিজ রিপিট দ্য সং।
উনি লিখেছেন যে একটু আগে যে গানটা প্লে করছিলাম হুইস্কি লালাবাই ব্র্যাড পেসলি এবং অ্যালিসন ক্রসের সেই গানটা আরেকবার প্লে করার জন্য, এবং তার ধারণায় আমি আর যে জীবনে এক গান দুইবার প্লে করি একসাথে, এটা ভুল। এরকম কয়েকবার হয়েছিল যে আমি এত শুনতে ইচ্ছা ছিল, একবার প্লে করার পরে শেষের দিকে আবার আরো একবার, সম্ভবত দুবার বোধহয় এরকম হয়েছিল অনেক আগে। তবে ভালো লাগছে যে আপনার এই গানটা মানে ভালো লেগেছে এবং আবার শুনতে যাচ্ছেন ব্র্যাড পেসলির ওই গানটা। ধানমনির আয়শা জানিয়েছেন একটা অসাধারণ মুভি দেখেছেন তিনি, এবং 1958 সালের রাশিয়ান একটা ছবি ব্যালাড অফ এ সোলজার, এবং প্রত্যেকটা দৃশ্য তার মন ছুঁয়ে গেছে। ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস শি হ্যাজ এভার সিন। শেষের দৃশ্য নিশ্চয়ই সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে বেশি মানে ভয়াবহ করতে আসলে সহ্য করা যায় না ওই শেষ দৃশ্যটা। সেই ফুল নিয়ে যে মেয়েটার। রিজভি আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে রিসেন্টলি তিনিও বেশ কয়েকটা সিনেমা দেখেছেন, দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, ওয়াক ইন দ্য ক্লাউডস, ওয়াক টু রিমেম্বার, ক্যাসাব্লাঙ্কা, এই মুভিগুলো দেখেছেন। প্রত্যেকটাই সিম্পল কিন্তু অনেক সুন্দর। এবং আমাকে মৌ জানিয়েছেন ঢাকা থেকে, নতুন বন্ধু তিনি, ইউ আর মোস্ট ওয়েলকাম মৌ। আর আমাকে আরও অনেক SMS পাঠিয়েছেন, আপাতত আর পড়ছি না। এখন আমি দেখা যাক কয়েকটা ব্যর্থ আবৃত্তি করা যাক আবুল হাসানের আরও কয়েকটা কবিতার। আকাশকে বিক্ষত করো, আকাশ তবুও আকাশ, ফুলকে পোড়াও, ফুল তবু ফুল, কাগজের মতো ছেড়ো শাড়ি, ও শাড়ি ছিঁড়বেই কে যাবে, নারী চিনবেই তার ভীষণ নারীকে, ফুল তো কাগজ নয় ছিঁড়ে ফেলবে, আকাশ তো মানুষ নয় ক্ষত করবে, স্বাধীনতাকে যতবার তুমি পরাধীনতা করো, আর মানুষকে যতবার তুমি মারো, যতবার পরাও শৃঙ্খল, মানুষ তবুও তার বজ্র মুষ্টি থেকে আগুনের রক্ত ছুড়ে দেবে, আগুনে পুড়বে ভস্য এবং শৃঙ্খল। দ্যাটস দ্য স্পিরিট। আরেকটা গান আছে, আরেকটা কবিতা আছে যার নাম আদি জ্ঞান। এতটা বয়স চলে গেল, তবু কি আশ্চর্য, আজও কি জানলাম বনভূমি কেন এত ভিন্ন ভিন্ন বৃক্ষ, তবে বনভূমি, জল কেন এত স্বচ্ছ, স্রোত নিয়ে তবে স্রোতস্বিনী, রক্ত কেন এত রক্তপাত নিয়ে, এতটা বয়স চলে গেল, তবু কি আশ্চর্য, আজও কি জানলাম বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে, কিশোরীরা কেন এত উদাসীন, কেন এত নির্জনতা প্রিয়, আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারা মতো চলতে পারে না, এতটা বয়স চলে গেল, তবু কি আশ্চর্য, আজও কি জানলাম চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা, খড়ের আত্মায় কেন এত অগ্নি, এতটা দহন, গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে, তবু গোলাপ, এতটা বয়স চলে গেল, তবু কি আশ্চর্য, আজও কি জানলাম একটি শিশুর কেন এত নিদ্রা, এত গাঢ় ঘুম, আর তখন আমরা কেন তার মতো ঘুমোতে পারি না। আরেকটা কবিতা পড়ি, এই কবিতা আশা করছি বেশ ভালো লাগবে, স্পেশালি আজকে যারা কারো অপেক্ষায় ছিলেন বা আজকে যারা প্রিয় কারোর সাথে দেখা করেছেন কোনো রেস্তোরাঁয়, আশা করছি তাদের কবিতাটা ভালো লাগবে। কবিতাটার নাম হচ্ছে প্রতীক্ষার শোক গাথা। তোমার চোখের মতো কয়েকটি চামচ পড়ে আছে দেখো প্রশস্ত টেবিলে, আর আমার হাত ঘড়ি নীল ডায়ালের তারা জ্বলছে মৃদু আমারই কবজিতে। টুরিস্টের মতো লাগছে দেখতে আমাকে, সাংবাদিকের মতো ভীষণ উৎসাহী। এ মুহূর্তে সিগারেটের ছাই থেকে এর মতো নম্র অপেক্ষার কষ্টগুলি ঝেড়ে ফেলেছি কালো অ্যাশট্রেতে। রেস্তোরাঁয় তুমি কি আসবে না আজ সাথী? তোমার কথার মতো নরম সবুজ কেকগুলি পড়ে আছে একটি পিরিচে, তোমার চোখের মতো কয়েকটি চামচ, তোমার হাসির মতো উঠছে চাইনিজ পর্দা রেস্তোরাঁয়। আরেকটি অস্থির নীল প্রজাপতি পর্দার বুনোর থেকে উড়ে এসে ঢুকে গেছে আমার মাথায়। রেস্তোরাঁয় তুমি কি আসছো না আজ সাথী? রেস্টে আসবে না আর সাথী? সো ফ্রেন্ডস, আশা করি সকল সাথী সবার জীবনে ফিরে আসুক। এবং SMS করার নিয়মটা বলে দিই, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে যা শুনতে চান যা জানাতে চান সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো, এই গানটা শুনলে আমি আর নেই সে আমি এরকম একটা অনুভূতি কাজ করে। দারুণ একটা প্রিয় গান, আশা করছি সবার ভালো লাগবে।
কেবল প্রতিবিম্ব ধারণের ছায়া মাত্র? কিন্তু আমি জানি আরশিও অনেক কথা জানে। দ্রৌপদী শাড়ির মতন তারও ভিতরে রহস্য খুলে খুলে বলতে পারে তোমাদের কে কতটা সত্যিকার নারী। আরশি ধরে রাখে সব, সুখ দুঃখ, অন্তর্গত শিল্পে সহবাস, এলো চুল, কালো চুল, খোলা চুল, সব আরশি বুকে তুল। কোলজোড়া দারিদ্র্য, দয়ার চিহ্ন, কম্পনের কথা সেও জানে। আমি জানি তোমার স্তনেরও পরিমাণ আরশির নিকটে জমা আছে। তোমার অশ্রুর কতটুকু তুমি, তোমার দুঃখের তুমি কতটুকু, তাও তার জানা। আর গতকাল তুমি সজল শাসনে কেন কোমল ও দুটি চোখ বেঁধে নিজ শরীরের একাকিত্ব দেখতে চেয়েছিলে? কেন তুমি রোদ্দুরের ওয়াকে বসে কাঁধ হয়ে সূর্যাস্তের পতন দেখেছিলে? তাও আরশি জেনে গেছে আমার আত্মার তলে সেই সুন্দরের আরশিটি। অসাধারণ। আয়না নিয়ে এত সুন্দর কবিতা এর আগে আমি পড়ি। ফার্স্ট ওয়েলকাম, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার সাথে ইরাজ এখনো আছে, রাত 2টো পর্যন্ত থাকবো। সময় এক্স্যাক্টলি 12:34। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে পলবাসা সিদ্দিকের গান ভালোবাসি তাই ভালোবেসে যায়, এবং তার আগের গান ছিল আইরিশ ব্যান্ড ইউটুর গান উইথ অর উইদাউট ইউ, আই ক্যান লিভ উইদাউট ইউ। এবং ঝটপট চটপট কয়েকটি SMS পড়া যাক। আমাকে জানিয়েছেন তপু পল্লবী থেকে জেমস ব্লান্টের গান ইউর বিউটিফুল। আবিছেন যে আজকে ইন্সপায়ারিং কোনো মুভির কথা হলে ভালো হতো। বাই দ্য ওয়ে উনি সাজেস্ট করেছেন সবাইকে একটা ভালো সিনেমা দেখার জন্য, ক্রিস্টোফার নোল্যানের 1999 ওই বছরে রিলিজ হয় একটা মুভি যার নাম হচ্ছে ফলোয়িং, এবং এটা দেখার কথা বলছেন সবাইকে। আশা করছেন যে ভালো লাগবে সবারই। ফলোয়িং ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোল্যান। বৃষ্টি বিলাস আমাকে জানিয়েছেন ঝুম বৃষ্টি হচ্ছে সেখানে, এবং ইচ্ছে হচ্ছে হাত ধরে রাস্তায় হাঁটতে। আর ডেডিকেটেড টু হিম, সেই হিম নিশ্চয়ই অনেক লাকি, যেরকম সুন্দর ওয়েদারে হাত ধরে হাঁটতে ইচ্ছে, এবং তারই আশা করছি ইচ্ছেটা পূরণ হবে। এবং আমাকে আরেকজন লিখেছেন, জানা হচ্ছে ডেভিয়েট, আমার রেগুলার লিস্টার, ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন গত সপ্তাহের বা তার আগের সপ্তাহে সম্ভবত একটা এপিসোড করেছিলাম ওই যে আন্ডারগ্রাউন্ডের সব গান নিয়ে, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মিউজিক নিয়ে, যেটা নাম ছিল আন্ডারগ্রাউন্ড আনলিস্ট। এরকম এপিসোড মাসে একবার চান দিন, এটা হচ্ছে তার দাবি, এবং তার ধারণা জনতার দাবি। তবে আমি জনতার দাবি অবশ্যই শুনবো। আশা করছি রেগুলারই এরকম একটা প্রয়াস আবারও থাকবে। আর আপাতত কোনো SMS পড়ছি না, শুধু SMS করার নিয়মটা বলে দিই। যদি কোনো গান শুনতে চান, কোনো কবিতা অথবা কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান, প্রথমে আরে লিখুন, দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। নেক্সট গানটা প্লে করবো ডেভিয়েট, যেহেতু ওই আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর কথা বলেছেন এবং প্রত্যেক মাসে একটা চান। অ্যাটলিস্ট এখন যেহেতু সেই এপিসোড হচ্ছে না, একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নেমেসিস, ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস, তাদের একটা গান শুনবো একটু পরে। তবে তার আগে আবুল হাসানের আরেকটা কবিতা কিন্তু না পড়লেই না, এটা আমার বেশ পড়তে ইচ্ছে হচ্ছিল, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কবিতাটা আসলে বাংলাদেশের অজস্র ভালো মানুষ বাবাকে নিয়ে, হয়তো এরকম আশপাশে সবারই আছে, আপনার বাবা হয়তো অন্য পাশে অনেকেরই, যে প্রচলিত ধ্যান ধারণা বা প্রচলিত সব কিছুর যে পাশে তারা হাঁটেননি, নিজের বিবেককে বিসর্জন দিতে পারেননি, নিজের ভালো লাগা মূল্যবোধ ব্যক্তিসত্তাকে বিসর্জন দিতে পারেননি, স্রোতকে আভাসাতে পারেননি। তাই সমাজের চোখে বা অন্যদের অনেকের চোখে তিনি হয়তো পরাজিত এবং বিবর্ণ একজন মানুষ এবং নিম্নমানের মানুষ। কবিতার ভাষায় যেরকম বলা হয়েছে সেরকম নিম্নমানের মানুষ, কিন্তু আসলে কি তাই? এই কবিতাটাই পড়বো এখন। কবিতাটার নাম হচ্ছে আবুল হাসানের একটা কবিতা, চামেলি হাতে নিম্নমানের মানুষ, কবিতাটার নাম। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ, নইলে সরকারি লোক। পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন? চলায় ও বলায়, চেয়ার থেকে ঘরোয়া ধুলো, হারিকেনের চিমনিগুলো মুছে ফেরার মতন তিনি আস্তে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন? থানার যত পেশা, পুলিশ, সেপাই, অধীনস্থ কনস্টেবল, সবার তিনি এক বয়সী, এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ, নইলে দেশে তার ভাইয়েরা জমি জমার হিসেব কষছে লাভ অলাভের, ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই। বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দেখো তো, জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না? আমি যখন মায়ের মুখে লজ্জা, ব্রীড়া, ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিলাম, বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে। শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোপায়। মা বলতেন বাবাকে, তুমি এই সমস্ত লোক দেখো না
ঘুষ খাচ্ছে, জমি কিনছে, শনৈ শনৈ উপরে উঠছে, কত রকম ফন্দি আটছে, কত রকম সুখে থাকছে। তুমি এসব লোক দেখো না? তখন হাত গায়ে বেরিয়ে কোথায় কবিগানের আসরে যেতেন মাঝরাত তীরে। লোকের ভিড়ে সামান্য লোক শিশিরগুলি চোখে মাখাতেন। এখন তিনি পরাজিত, কেউ দেখে না, একলা মানুষ। চিলেকোঠার মতন তিনি আকাশ দেখেন, বাতাস দেখেন, জীর্ণ শীর্ণ ব্যর্থ চিবুক, বিষণ্ণলাল রক্তে ভাবুক রোদন আসে। হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনি জানেন। একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়, আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়। বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন, কি যে ভাবেন। প্রায় তিনি রাত্রি জাগেন, বসে থাকেন চেয়ার নিয়ে, চামেলি হাতে ব্যর্থ মানুষ নিউষ। So friends, most welcome back. শুনছেন রেডিওতে এই মুহূর্তে রেডিও 88.4 FM আর শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে আর ড্রিমস অ্যাভিনিউ এই মুহূর্তে আপনার সাথে নিয়ে আমি আছি এবং রাত 2টো পর্যন্ত চলবে। আর সময় এখন এক্স্যাক্টলি 12:56 সময় মনে হচ্ছে আজকে একটু দ্রুত হয়ে যাচ্ছে। আর অনেক ভালো ভালো কবিতা, অনেক ভালো ভালো গান এখনো রয়ে গেছে বাকি, আর অনেক দারুণ দারুণ কথা আপনাদের জানানো বাকি রয়ে গেছে এখনো। শুনছিলাম একটু আগে না বাংলা ব্যান্ডের একটা গান, অর্ণব যখন এই ব্যান্ডের মেম্বার ছিলেন শুরুর দিকের কথা, সেই সময় অর্ণবের গাওয়া একটা গান, তুই মতো লিরিক্স, টিউন, কম্পোজিশন সবকিছু অনেক সুন্দর। তার আগের গান ছিল এমএসএস এর গান অবচেতন। এদিকে আমাকে মৃদুল জানিয়েছেন সাভার থেকে যে তিনি আমাদের নতুন বন্ধু, নিশীথ রাতের বাদল ধারা এবং আরো কিছু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারলে বেশ হতো তার ধারণা। নিশাত, নভিন আর নভিন জানিয়েছেন আজকে তাদের কাজিন ফারিনের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু হার। বুশরা লিখেছেন 2008 থেকে শোনেন, অনেক দিন ধরে শুনছেন সেই মনের জানালার আমল থেকে, কিন্তু কোনোদিন কখনো এসএমএস করা হয়নি, আজকে করেই ফেললেন, ভালো। আর রাশেদ জানিয়েছেন যে আচ্ছা এসএমএসটা পরে পড়তে আমি। আর রাফা আমাকে জানিয়েছেন রেসিডেন্সিয়াল থেকে 29th অগস্ট ওয়াজ দ্য কিং অফ পপস বার্থডে। কোন গানটা শুনতে চান সেজন্য আমাকে জানান, এবং একটু তারপরে যে গানটার কথা বলেছেন ওটা আমি বুঝতে পারছি গানটা, কিন্তু গানটার টাইটেলটা আমার মনে নেই আসলে, গানটার নামটা কি, সো আমাকে একটু লিখে জানালে আমি ওই গানটা আমি প্লে করার চেষ্টা করতে পারি, আর আশা করছি করবো প্লে চেষ্টা করার। এই ফাঁকে কয়েকটা আবুল হাসানের একটু ভিন্ন রকম কিছু, আজকে একটু ভিন্ন ধর্মী কবিতা হচ্ছে। আবুল হাসানের কবিতা অনেক বৈচিত্র্য, দ্রোহের, ব্যর্থতার, কষ্টের, গ্লানির, ভালোবাসার, বিরহের, অনেক ধরনের কবিতা আবুল হাসান লিখে গেছেন। তো সেজন্য একটু ভিন্ন ধর্মী কবিতা পড়ছি, আমি জানি না কেমন লাগছে, আপনারা ফিডব্যাক দিয়ে জানাতে পারেন কেমন লাগছে আবুল হাসানের এই কবিতাগুলো। আর যে কবিতাটা পড়তে চেয়েছিলাম এখন, সেই কবিতাটা তো হারিয়ে গেল, কোথায় গেল, হারিয়ে গেছে কোথায়। আচ্ছা পেয়েছি, দুটো কবিতা পড়বো, দুটো দুরকম। প্রথমটার নাম হচ্ছে যে আমি অনেক কষ্টে আছি, কবিতাটার নাম। আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে, রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে, জামার বোতাম আটকাতে কি কষ্ট লাগে, কষ্ট লাগে। তুমি আমার জামার বোতাম অমন কেন যত্ন করে লাগিয়ে দিতে, অমন কেন শরীর থেকে আস্তে আমার ক্লান্তিগুলি উঠিয়ে নিতে, তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িতে, জুতুর ফিতে প্রজাপতির মতন তুমি উড়িয়ে দিতে, বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি ঘরে না রেখে অমন কারুকাজের সাথে তোমার মধ্যে রেখে দিতে। আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে, পাখির জুলুম, মেঘের জুলুম খারাপ লাগে, কথাবার্তায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ খারাপ লাগে। এই যে মানুষ মুখে একটা মনে একটা, খারাপ লাগে। মোটের উপর আমি এখন কষ্টে আছি বুঝলে জুথি, আমার দাঁতে, আমার নাকে, আমার চোখে কষ্ট ভীষণ, চতুর্দিকে দাবি আদায় করার মতো মিছিল তাদের, কষ্ট ভীষণ বুঝলে জুথি। হাসি খুশি উড়নচণ্ডী মানুষ এতো এখন খারাপ লাগে। আর তাছাড়া আমি কি আর যিশু না হাবিজাবি ওদের মতো সব সহিষ্ণু? আমি অনেক কষ্টে আছি আমি অনেক। আগেই বলেছে যে আবুল হাসানের কবিতাগুলো একদমই অন্যধর্ম এবং অনেক বৈচিত্র্যতার কবিতায়, এক একটা কবিতার এক এক ধরনের বিষয়বস্তু। এখন যে কবিতাটা লিখবো, আমার কবিতাটার নাম হচ্ছে, এটা খুব বিখ্যাত কবিতা আবুল হাসানের, মিস্ট্রেস ফ্রি স্কুল স্ট্রিট।
এই কবিতাটা অনেক দিক থেকে ব্যতিক্রম হচ্ছে, মনে হয় যে সবাই ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকে এরকম কবিতা ভাবে লিখতে পারবেন না। দারুণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং খুব দরদ না দিয়ে না থাকলে এরকম একজন ক্যারেক্টারকে নিয়ে এরকম কবিতা লেখা যায় না। যদি আমাদের আশপাশে এরকম অনেক আছে, কিন্তু কবিতার খাতায় তুলে আনতে সবাই পারেন না। এবং ফ্রি স্কুল স্ট্রিটের আমার মনে হয় কোনো এক স্কুল মিস্ট্রেসকে দেখেই হয়তো আবুল হাসান এই কবিতাটা লিখেছিলেন, মিস্ট্রেস ফ্রি স্কুল স্ট্রিট। সবুজ খোপায় ভোরবেলা ময়ূরের পেখমের মতো খোলা রোদে বসে ব্লাউজের বোতাম লাগিয়ে মিস্ট্রেস আসি স্কুলে। আর কয় ঝাঁক বালকের নির্দোষ নিখিল ভরা ক্লাসরুমে এসে বসে শোনে বনখ বাঁধা কোকিলের কুজন তার চুলে। চমৎকার চিরল গ্রীবায় শেষে গৌরলাজুক শিহরে শিহরিত, শুধু পেতে গিয়ে এক হারানো প্রাণ বয়ে নেয় সে তখন কি যে এক আর্দ্র পরাজয় তার আত্মব্যস্ত অতীতের অথই সীমায়। দেরি করে এসে স্কুলে ক্লান্ত কর্ণেও তো ভরে নিতে হয় তাকে মাঝে মাঝে হেডমিস্ট্রেসের শ্লীলতাবিহীন সাধু ভাষা। আর তাই দেখে করুণাতে আর্দ্র হও কখনো কি তুমি হে স্ট্রিট, বুঝে নিতে পারো তার বিখ্যাত বেদনা। নারী নারী কেবল যদি বোঝে কোনো নারীর হৃদয়, তবে তুমি ভূখণ্ডের মানে এই ঢাক সবুজ তনয়া। নারী তুমি কি বোঝো না তার ৩০ বছর কাল কুমারী থাকার অভিশাপ? বোঝো নাকি ৩০ বছর কত কাদায় যৌবন কোকিলের পাষণ্ড রোদন? মিস্ট্রেস, কালো মিস্ট্রেস, করুণা কমলই রোদন রূপসী মিস্ট্রেস, যেন কোনো রেফ্রিজারেটরে তার তুমুল হৃদয় রেখে আসি স্কুলে। ক্লান্ত, এখন অধীরা, যেন কতদিন সে তার নিজের মুখ মোছে না আনন্দ অভিধায়। অভিমানী, সর্বস্ব খোয়ানো ওই মেয়ে শ্রমে জবধারিণী, ওকে দয়া করো হে ভোর, হে স্ট্রিট, শিশু ক্লাস, আর্ট খাতা, বনের বিজন সাজবেলা, বিষণ্ণ কুমারীকে দয়া করো, দয়া করো, দয়া করো। সো ফ্রেন্ডস, যে এসএমএস করার নিয়মটা বলে দিই। যদি কোনো নিজের কথা শেয়ার করতে চান, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো আরও কিছু জানাতে চান, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর রাশেদের এসএমএসটা পরে পড়বো বলেছিলাম। রাশেদ লিখেছিলেন আমাকে যে একটু আগে আবুল হাসান একটা কবিতা পড়েছিলাম যে চামেলি হাতে নিম্নমানের মানুষ, কোনো এক পরাজিত ব্যর্থ বাবাকে নিয়ে কবিতাটা লেখা। তিনি লিখেছেন রাশেদ যে কবিতাটা শুনে বাবাকে খুব মনে পড়ছে। এই কবিতাটা যেন আমাদের জীবনের একটা প্রেক্ষাপট। থ্যাঙ্কস আ লট ফর ইট। এরকম আমার কাছে মনে ঠিক রাশেদের জীবনে যেমন আমি কবিতাটা পড়ার আগে বলেছিলাম, অনেকের জীবনে সত্যি আসলে কিছু বাবা কেন যেন একটু বেশি রকম ভালো মানুষ হয়ে থাকেন, আর কিছু বাবা কেন যেন একটু বেশি বোকা রকমের মানুষ হয়ে থাকেন। কিছু বাবা কেন যেন এই সংসারের এই জগতের জাগতিক সব কুটিলতা, জাগতিক সব জটিলতা, সব হিসেব নিকেশ, স্থাবর অস্থাবর সম্পত্তির সমীকরণ, জীবনের চাওয়ার পাওয়ার হিসেব, বিত্ত বৈভব মেকরণে নিজেকে শীর্ষ চূড়ায় দেখতে চান না। কিছু বাবা কেন যে শুধু কেমন যেন একটা খাপ ছাড়া শুধুমাত্র গল্প আর কবিতার বাবা হয়ে থাকতে চান। কিছু বাবা কেন যেন কিছু পারেন না। কিছু বাবা কেন যেন দামি উপহার দিতে পারেন না ছেলে আর মেয়ের হাতে। কিছু বাবা কোনো দিনও পারেন না বাজারের সবচেয়ে দামি শাড়িটা স্ত্রীর হাতে এনে দিতে। কিছু বাবা কেন যেন পারেন না তার কিশোরী অভিমানী মেয়েটার শত আবদার মেটাতে, যখন মেয়েটা অভিমানে তার দু চোখ ভাষায় তারই ক্লাসের, তারই সমবয়সী অন্য অনেককে দেখে যে কেন তার বাবা তাদের বাবার মতো না। কিছু বাবা কোনোদিনও পারেন না জীবনযুদ্ধে পরাজিত ছেলের ভবিষ্যতের স্বপ্নগুলোর পালে হাওয়া তুলে দিতে। কিছু বাবা কোনোদিনও পারেন না নিজান এই পৃথিবী ছেড়ে দৃশ্যমান স্থাবর কোনো কিছু রেখে যেতে, যা দেখে বলতে পারে ভবিষ্যৎ প্রজন্ম কি দুর্দণ্ড প্রতাপশালী আর দূরদর্শী ছিলেন আমার বাবা। গর্বভরে বলতে পারে না তার সন্তানেরা, শুধু এক দীর্ঘশ্বাস ফেলে, হয়তো অভিমান মেশানো, মুখে না বললেও যা রয়ে যায় হৃদয়ের কোমল গহ্বরে, লুকানো একটা প্রকোষ্ঠে। মাঝে মাঝে হয়তো জীবনযুদ্ধে পরাজিত হওয়ার বেদনা বুকে নিয়ে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে আসে, কেন তার বাবা
অন্য 8-10টা বাবার মতো কিছু রেখে যাননি। কিছু বাবা কেন এত বোকা হন, কেন এই ভুবন ছাড়া হন, দুনিয়া ছাড়া হন, একেবারেই খাপ ছাড়া হন? যখন ঘরে খাবার নেই, সংসারের ঘানি আর চলছে না, তারপরেও কিছু বাবা কেন যেন কবিতা নামের এক কি আজগুবি জিনিস নিয়ে পড়ে থাকেন। আর কেন যেন কিছু বাবা নবজাতকের মুখে খাবার দিতে পারছেন না দেখেও দিকে ভ্রুক্ষেপ না করে চাঁদের দিকে তাকিয়ে ভাবেন, রাতটা আজ ভীষণ অন্যরকম রাত, এমন রাতে ঘরে থাকার কোনো মানে হয় না। কিছু বাবা কেন যেন অন্যরকম হয়ে থাকেন। কিছু বাবা তাই সমাজের চোখে সত্যিই পরাজিত, বিবর্ণ, ব্যর্থ, অকাল কুষাণ্ড, অথবা আমড়াকাঠির ঢেকি, অথবা অপদার্থ, অথবা কোনো না মানুষ, যেন কোনোদিন কোনো মানুষ হিসেবেই কোনো অস্তিত্ব রেখে যাননি। কিছু বাবা কেন যেন এমন হন, শুধু কবিতার পাতাতেই হয়তো তাদেরকে মানায়, আর কোনো ছোট গল্পের শেষ লাইনেই হয়তো তাদের জীবনের অন্তিম খবরটা পাওয়া যায়, যাদেরকে নিয়ে হৃদয় বিদারক মঞ্চ নাটক বানানো যায়, যাদেরকে নিয়ে খুব কাব্য করা যায়, কিন্তু কোনো স্থাবর সভায়, কোনো জাগতিক পাঠশালায় যাদেরকে নিয়ে কোনো দৃষ্টান্তমূলক বই বানানো যায় না, যারা শুধুই এক করুণার পাত্র হয়ে মানুষের মুখে শুধু এই কথাটাই শুনতে পান, আহা বড় ভালো লোক ছিল। এর বেশি কিছু আর কেন যেন কোনো বাবাই পান না। কিছু বাবা কেন সেরকম হন, এই প্রশ্নের উত্তর সত্যিই হয়তো কখনো খুঁজে পাওয়া যায় না। ছেলেটা নষ্ট হয়ে যায়, মেয়েগুলো বিবর্ণ হয়ে যায়, স্ত্রীর আক্ষেপ বাড়ে, শূন্যতা বাড়ে, ধূসরতা বাড়ে, রঙগুলো ধীরে মুছে যায়, অভাবের জানালা দিয়ে সুকুমার বৃত্তিগুলি, ছোট ছোট স্বপ্নগুলি, টিনের চালে বৃষ্টির ফোঁটায় মাখা সেই রাতগুলি, আর শুয়ে শুয়ে কাঁথায় ঘুমে জড়িয়ে মায়ের বুকে শোনা সেই রূপকথাগুলি কোথায় দিয়ে যেন পালিয়ে যায় অভাবের বৃত্তি ঘুরপাক খেতে খেতে। কিছু বাবার তারপরও কেন হুঁশ হয় না এই বাংলাদেশে, কিছু বাবা তারপরও কেমন যেন থেকে যান, সেই বাবাগুলো হঠাৎ করেই হারিয়ে যায়, হঠাৎ করেই। জানি না কিছু বাবা কেন এমন হন। একটা গান শুনি, হয়তো এর কাছাকাছি কথার একটা গান, ঠিক রাশেদের SMS এর মতো অনেকের বাবাই হয়তো এরকম, সবার চোখে পরাজিত। আসলে কি তাই? অন্তত আপনার চোখেও কি তাই? হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে রেমস অ্যাভিনিউ। এখনো আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। বা হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে রেমস অ্যাভিনিউ। এখনো আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। বা সময় খুব বেশি বোঝার বাকি নেই, তারপর যতক্ষণ আছে ততক্ষণ আমরা কথা গান আর কবিতায় মুখর করে কাটিয়ে দিই আজকের এই বৃষ্টি স্নাত সুন্দর রাতটা। একটু আগে শুনছিলাম একটা ফোক সং, বাংলা ব্যান্ডের কম্পোজিশন, এবং গানটা ছিল মরিলে কান্দিস না আমার দায়। বেশ এই গানটা আমার লিরিক্স, কম্পোজিশন, সুর সবকিছু ভালো লাগে, বেশ মানে মরমী একটা ভাবে এবং উদাস গান। তার আগের গান ছিল এলআরবির গান পেনশন, অসহায় বৃদ্ধের সাধ্য সীমায় পারেনি ধরতে হাল নিয়ে সংশয়। আর আয়েশ আমাকে জানিয়েছেন ধানমনি থেকে, যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিনীতে নানা গান, এক গান রাখি গোপনে, নানা মুখপানে আঁখি মেলে চাই।
তোমা পানে চাই, সুন্দর কয়েকটা লাইন তুলে দিয়েছেন। নাসিম শাহ আমাকে মিরপুর থেকে জানিয়েছেন যে সেই আবুল হাসানের বাবা নিয়ে যে কবিতাটা বললাম সেটাতে তিনিও বেশ আপ্লুত এই মুহূর্তে, আর প্রার্থনা করেছেন তার প্রয়াত বাবা মার জন্য। এরপর আরো কিছু এসএমএস আছে, তো আছে, তবে আমি এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান বা কোনো কবিতা হোক বা কোনো আবুল হাসানের কবিতায় পড়ছি আজকে, আর যদি কোনো নিজের কথা শেয়ার করতে চান বা যে কোনো কিছুর জন্যই আমাকে এসএমএস করতে পারেন। আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন একটা বা দুটো কবিতা পড়ি আবুল হাসানের মতো। আবুল হাসানের দুটো কবিতা পড়বো। প্রথমটার নাম হচ্ছে ছোট, এই কবিতাটার নাম হচ্ছে বন্ধুকে মনে রাখার কিছু। আসলে এই কবিতা আমার কাছে মনে হয় যে সব মানে নস্টালজিয়ার একটা কবিতা। হারানো বন্ধুদের, কোনো বিশেষ বন্ধুদের হয়তো আর কোনোদিন দেখা হবে না বা অনেক দিন দেখা হবে না, এরকম একটা বিচ্ছেদ বিরহের স্বাদ মাখানো একটা কবিতা। বন্ধুকে কিছু। একদিন ঝরা পাতার মতো নামহীন নিঃশব্দে তোমাদের কাছ থেকে ঝরে যাব যখন, পিছনে ফেলে রেখে আমার নিদ্রাহীনতার কয়েক গুচ্ছ ফুল। সম্ভব হবে না আর তোমাদের সাথে রেস্তোরাঁর স্বগত সন্ধান, শহর থেকে একতোড়া ফুল কিনে নিয়ে গ্রিন রোডে নিষ্ফলতায় ফেলে আসা। তোমরা তখন ভেবো একদিন কথা ছলে কোনো আমি একজোড়া চোখের অবিনশ্বর সান্নিধ্যে কি এক অমোঘ আলোয় তার ব্লাউজের গন্ধময় চিত্র গেঁথে গেঁথে আঁকতে চেয়েছি রক্তময় লাল নাশপাতি। বন্ধুকে মনে রাখার মতো কিছু, এটা কি একটা সিরিজ? আবুল হাসানের এই সিরিজে বেশ কয়েকটা কবিতা আছে, সবই একই থিমের। আপাতত আরেকটা কবিতা পড়ি। এটা হচ্ছে এটা বেশ দারুণ কবিতা, বৃষ্টি নিয়ে, এবং আমার কাছে সেরকম লেগেছিল কবিতাটা, কারণ একদম শেষে গিয়ে পুরো কবিতাটা হচ্ছে এক বৃষ্টির সময় অনেক কিছু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কথা একেবারে শেষ দুটো লাইনে গিয়ে অদ্ভুত একটা মানে চমক এবং মোড় ঘুরে দাঁড়ানো কবিতাটার নাম হচ্ছে বৃষ্টি চিহ্নিত ভালোবাসা। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে, সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমরা কাদা ভেঙে যাইনি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো, এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যাপতি দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ঝাড়ানো আঙিনায় হঠাৎ বাতাসে, আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছেই রোগ চোখের। একজন বেরসিক তার মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো অযথায় যানবাহন, পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল, ওহে ছোকরা, নুন চায় এক টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের। কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল, সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন। আমাদের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। অদ্ভুত অদ্ভুত অসাধারণ, মানে পুরো কবিতাটা আসলে বৃষ্টিতেই হচ্ছে। সভা সমিতি পণ্ড হচ্ছে, ব্যবসা দোকানপাট মানুষের এখানে সেখানে যাওয়া সবকিছু পণ্ড হচ্ছে। কেউ বিরক্ত, কেউ চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে বৃষ্টি নিয়ে কি অনেক কিছু আলাপ করছে। কেউ তার মধ্যে উঠতি গায়িকা গলা সাজছে হারমোনিয়ামে, গাছেরা জল ঝাড়ছে গা থেকে। সবকিছু মানে বৃষ্টির সব জাগতিক বর্ণনা। কিন্তু এই সবে, এই কোনো কিছুতে চারপাশে জাগতিক সব বিষয়াশয়ে, জাগতিক সব গতি আর অধীরতায় কোনো একটা ঐশাহরিণী নিভৃত কোণে, কোনো একটা ছোট্ট ঘরের নিভৃত নিরালায় শুয়ে থাকা দুজনের, এসব কোনো কিছুতে কোনো কিছু যায় আসেনি। পৃথিবীর কোনো রাগ, কোনো ক্রোধ, কোনো আবেগ, কোনো বেগ, কোনো উত্তেজনা, কোনো আয়োজন, কোনো প্রয়োজন, কোনো কিছু যেন তাদের ওই ঘরের চার দেয়াল দিয়ে ঢুকতে পারেনি সেই দিন। জানালা দিয়ে শুধু ভালো লাগা,
কি এক স্বপ্ন মাখানো কোন অন্য এক জগতের হাতছানি, আর কোন অজান্তে লুকিয়ে থাকা শুধু এক বেলি ফুলের সুলম্বিত আঘ্রাণ ঢুকেছিল সেই ঘরে সেদিন। সারাটা দিন জুড়ে বৃষ্টি পড়েছিল, যখন এমন পড়ছে চারদিকে। কয়েকটা দিন ধরেই, সারাটা দিন ধরে হয়তো বৃষ্টি পড়েছিল অঝোর ধারায়, কখনো গড়ি গড়ি, কখনো একটানা থেমে থেমে, কখনো আবার ধীর প্রলম্বিত লয়ে, কখনো বা তুমুল মুষলধারে, এক এক সময় এক এক ধরনে ধারণে প্রকরণে। কোনো কিছুতেই ওই দুটো মানুষকে কোনো কিছুই আর ছুঁয়ে যায়নি সেদিন। চারপাশের কোনো কিছুই তারা দেখতে পায়নি, শুনতে পায়নি, বুঝতে পায়নি, জানার আগ্রহটাও তারা পায়নি। পুরো পৃথিবী তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কারণ বৃষ্টির দিন, সারাটা দিন ধরে, সারাটা সন্ধ্যা জুড়ে, সারাটা রাত জুড়ে তাদের শুধু পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। তাদের হৃদয়ে লেখা অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। মাঝে মাঝে এমন মানুষ আসে জীবনে, যার জন্য পুরো পৃথিবীকে অগ্রাহ্য করা যায়, তুচ্ছ করা যায়। সব প্রয়োজনকে কনিষ্ঠ আঙুলের এক তুচ্ছ তাচ্ছিল্য ভরা ইশারায় কোন সুদূরে দূরে ঠেলে দেয়া যায় একটা মানুষের জন্য। মাঝে মাঝে এমন মানুষ আসে জীবনে, মাঝে মাঝে এমন দিন আসে, এমন ক্ষণ আসে, যেই ক্ষণটাতে যে মানুষটাকে নিয়ে মনে হয় পুরো পৃথিবী তার দাসানুদাস, তার আজ্ঞাবহ গোলামী। পৃথিবীর সব মানুষ, সব ব্যবস্থা, সব আয়োজন শুধু সেই মানুষটাকে নিয়ে কোন এক সেই কালিদাসীয় যুগের মেঘের ভেলায় চড়ে কোন বৃষ্টিস্নাত পর্বত চূড়ায় সবুজ বৃক্ষের উপরে যে মেঘে যাচ্ছে আর আটকে যাচ্ছে, সেই সুন্দর মায়াবী জায়গাটাতে শুধু যেতে ইচ্ছে হয়, আর কোথাও না। মাঝে মাঝে এমন প্রহর আসে একটা বৃষ্টির দিনে, একটা বৃষ্টির সন্ধ্যার রাত জুড়ে। কি এক মেঘমল্লার রাগে শুধু বৃষ্টি পড়ে, কি অবিরত এক ছন্দে, কি এক জাদুকরী মৃদঙ্গ বাজে চারপাশ জুড়ে। সবকিছুই যেন আরো বেশি সুন্দর হয়ে যায় কোন একটা মানুষের জন্যে। সেই সময়টাতে, সেই ক্ষণে, তেমন দিনে বা রাতে অন্য কিছু নিয়ে আর কাহাতক ভাবা যায়, অন্য কাউকে নিয়ে আর কতটুকুই বা সময় ব্যয় করা যায়। এই পৃথিবীর জাগতিক সব প্রয়োজনকে কতটুকুই তা দেখিয়ে তাকে প্রশ্রয় দেয়া যায় বলুন। সেই সময়টা, সেই প্রহরটা শুধু তাকে পাশে নিয়ে শুয়ে থাকা যায়, আর চিত হয়ে শুয়ে তখন মাথার উপরের সেই সিলিংটাকে মনে হয় কি এক ঐন্দ্রজালিক মূর্ছনায় রাঙা হয়ে যাওয়া কোনো এক অপাবৃদ্ধ আকাশের স্তর, যে আকাশে স্বপ্ন কখনো বাধা পেয়ে ফিরে আসে না, যে আকাশে স্বপ্নগুলো গিয়ে পৌঁছে ছুঁয়ে দিয়ে পুরো আকাশটাকেই তার এক প্রতিবিম্ব করে তোলে। সে অদ্ভুত সুন্দর সময়টাতে বৃষ্টি পড়ে, যেন ঘরের কোণেই বা কোথাও রাখা মিউজিক প্লেয়ারে অদ্ভুত সুন্দর সেতার কিংবা সরোদ বাজছে। কি এক অদ্ভুত সুন্দর দিন আর রাত আসে মাঝে মাঝে। কি এক অদ্ভুত সুন্দর আর দিন আর রাত, সন্ধ্যা কিংবা ভোরবেলা আসে, তখন শুধু তার পাশে শুয়ে থাকতে ইচ্ছে হয়। তার হাতটা হাতে তুলে নিয়ে, তার চুলগুলোর ঘ্রাণে পুরো পৃথিবী ডুবিয়ে দিয়ে, তার হৃদয়ের মাঝে নিজের সবটুকু অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জন্ম জন্মান্তর সব কিছু ভাসিয়ে দিয়ে শুধু শুয়ে থাকতে ইচ্ছে হয় তার পাশে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আর ড্রিমস অ্যাভিনিউ নিয়ে এখন আপনার পাশে আমি আছি এবং আরো কিছুটা সময় অন্তত আছি। শুনছিলাম মেহরিনের একটা গান, তুমি আছো বলে, এবং তার আগের গানটা ছিল নীলয় দাসের গাওয়া, যখনই নিবিড় করে চেয়েছি তোমাকে, পেতে চাই তোমাকে, তখনই দু চোখ বুঝি আমি। এদিকে আমাকে মিম জানিয়েছেন পোস্তগোলা থেকে যে বাবার কবিতাটা শুনে
মনটাকে নরম করে দিল এবং চোখের কোণে এনে দিল জল। এই জল কিসের, গর্বের নাকি কষ্টের নাকি মায়ার নাকি তিনটানো বুঝতে পারছি না। আশা জানিয়েছেন ধানমন্ডি থেকে যে ছোটবেলায় চিঠি লিখে বেলুনে বেঁধে আকাশে পাঠিয়ে দিতাম, ভাবতাম বাবা হয়তো চিঠি পড়বে আবার ফেরত আসবে আমাদের মাঝে। নীরব জানিয়েছেন আশুলিয়া থেকে যে বাবাকে নিয়ে যে কবিতাটা পড়লেন ওটা কার লেখা এবং কোন বইয়ের একটু আরেকবার। এটা হচ্ছে আবুল হাসানের লেখা একটা কবিতা, নাম হচ্ছে চামেলি হাতে নিম্নমানের মানুষ। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে আমার প্রিয় বাবা ছোট্ট শিশুর মতো গুটিসুটি মেরে এখন ঘুমাচ্ছেন, আর আমার কাছে এখন ঘুমন্ত বাবার সেই পূর্ণিমা রাতের স্বর্গীয় চাঁদ। এরকম অনেক এসএমএস পাঠিয়েছেন। এই কবিতাটা যে সবাইকে আসলে ছুঁয়ে গেছে, চামেলি হাতে নিম্নমানের মানুষ বোঝা যাচ্ছে। আর আপাতত এসএমএস পড়ছি না, যদি কিছু লিখতে চান প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর বন্ধুকে মনে রাখার কিছু সিরিজের একটা কবিতা পড়েছিলাম, প্রথমটা যে আসলে একদিন হয়তো আর দেখা হবে না, এখন যাদের সাথে প্রতিদিন প্রতি রাত কত কথা কত স্মৃতি, এরকম সেই সিরিজের পরে কবিতাটা বন্ধুকে মনে রাখার কিছু। 2, দল বেঁধে সিনেমায় ঢুকে মনে পড়ে যায় যদি আমাকে সবার কোনো দিন, দীর্ঘায়িত পর্দার অলৌকিক স্পর্শে সেদিন পরিপূর্ণ একটি দুঃখের দৃশ্যে আমাকে খুঁজবে তুমি। ঘরে ফিরে যাওয়ার বেলায় মনে হবে নাকি সে রাতের কথা অকস্মাৎ দগ্ধ করে দেবে, যে রাত্রে অর্থহীন পাগলের মতো কিসে এক দুর্মর আকাঙ্ক্ষায় শহরের শব্দহীন রাস্তায় সারা রাত ঘুরে শৈশবের পুরনো ইন্দ্রধনুর মতো পড়েছি যখন চোখে মুখে, এবং সমস্ত নারীর প্রেম পাপে ঘুমহীন নিয়নের মতো এই দেহ টাঙিয়ে দিয়েছি শেষ রাত্রির বিনিদ্র বাতাসে। এক মূর্ছিত ঠোঁটে পরম দুঃখে গেয়ে গেছি, সহজ উপায় নেই কোনো স্বপ্নহীনতার। আরেকটা কবিতা পড়ছি আবুল হাসানের, এটা হচ্ছে এরপরে গানে চলে যাব। এই কবিতাটার নাম হচ্ছে চিত্রকালীন। তোমার শরীর সূত্র জাল ফেলি আর তুলে আনি, আহা অনুভূতিময় ঝিনুক, আমার ঝিনুক। তোমার দু চোখ দিঘি, কাছে যাই আর জল হই আর স্নান করি তাতে, আমার সবুজ স্নান। তোমার শরীর পৃথিবী, যেখানে খণ্ডিত কত শহর নগর ভাষা, তুমি জোড়া দাও তাতে, আর আমি নীল তোমার তরল স্রোতে। এই হাত রাখি গ্রীবায়, সেখানে সোনার খনির দাহ, এই হাত রাখি চুলের চারায়, আরে আধারে মোর সে সংসারে রাগ করে আছে একটি পরাগ খোপা। কথারা যেন বা তোমার পর্যটন, মনচোরা পাখি গান গায় মনে মনে, কত বনভূমি কত কাঁদে ঝাউবন, শিশির প্রতিম শূন্যতা সবখানে। লালসায় আমি কিনে ফেলি তবু লিরিকের উদ্যান, সেখানে ফোটাই সুন্দরতম ফুল, শরীরে আমার শান্তির অন্বেষা। আমি চাই ফের সুন্দর এই মাটিতে হুলস্থুল মমতা এবং মানুষের ভালোবাসা। তোমার বুকের উপাধানে তাই মাথা রেখে শুই প্রিয়, ক্ষণজীবনের নিদ্রা বইত নয়, চোখে ঘুম আসে, চোখের পাতায় লেগে থাকে স্বর্গীয় বেদনা বোধা হিরণময়। So friends, welcome back for the last time tonight. আর শুনছিলেন এই মুহূর্তে আজকে ড্রিমস অ্যাভিনিউয়ে রেডিও আমার 88.4 FM এ শুনছিলাম একটা সিলেট অঞ্চলের একটা ফোক সং কারি আমিরউদ্দিনের গান, যেটা আমরা কায়ের কণ্ঠে শুনলাম, হেলালের কণ্ঠে শুনলাম, হাবিবের কম্পোজিশনে। গানটা ছিল কুহুসুরে মনের আগুন। আর সময় শেষ, জানেন আজকে রাতটা কেমন, এই সুন্দর রাতটাতে কতটুকু ভালো লাগু উপহার দিতে পেরেছে, গান কবিতা কথা সবকিছু মিলিয়ে। আশা করি যে ভালো লেগেছে আপনার, হয়তো একটু হলেও রাতটা ভালো কেটেছে। আর ভালো থাকবেন অনেক বেশি, আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে ইনশাল্লাহ। শুভকামনা সবার জন্য। আর যাবার আগে আবুল হাসানের একটা কবিতা, আমার কাছে কবিতা হিসেবে এটাই, তার নাম হচ্ছে এপিটাফ, মৃত্যুর আগে লেখা বা বলা কিছু কথা। যত দূর থাকো ফের দেখা হবে, কেননা মানুষ যদিও বিরহকামী কিন্তু তার মিলনই মৌলিক। মিলে যায় পৃথিবী আকাশ আলো, একদিন মেলে। এই সেতু সম্বন্ধ মিল রীতিনীতি সবকিছুতেই আজ সুসংবদ্ধ। সুতরাং হে বিরহ যেখানেই যাও, মিলন সংযোগ সেতু আজ আর অসম্ভব নয়। মূলত বিচ্ছেদ চোখের বহির্বস্তু, বাহ্যিক আগুন, কিন্তু মনে যেহেতু মঞ্জুষা আছে, মৈত্রীময়তায় পৃথিবীর এপার ওপার তাই। তোমার সমস্ত দূর এক লহুমায় মনের কোণায় সে
অলৌকিক মিলে মিশে যায়। এখন হৃদয় আর বিরহের বিন্দুমাত্র বিকাশে অলিক বলে না হবে না দেখা, আর নয়, কোনো দিন নয়। এখন আকাশ আলো একে অপরের নিজ দায়ে কাছাকাছি হতে জানে। সূর্য চাঁদ এপিটোপিট একে অপরের সাথে রাত্রি ও দিনের ব্যবধানে পরস্পর জ্যোৎস্না, যৌবন, রোদ, ভালোবাসা বলা বলি করে। আমাদেরও বলা হবে, যেমন সূর্যে হয় ওই চাঁদে হয়, দিন ও রাত্রির ব্যবধানে যেমন ওদের হয়, পরস্পর দূরে ও অদূরে উষ্ণ সংরাগের সন্ধিতে তন্ময়, জন্মে ও মৃত্যুতে ফের একদিন আবে। যখন পৃথিবী আর দেশে দেশে দুরন্ত দুঃখের দারুণ সত্তায় জেগে মরে না অসহ্য মাথা কুটে, তখন আকাশ আলো হয়তোবা মিলে যায়, মেলে। তখন পৃথিবী হয়তো বারবার ফিরে পায় তারে। তখন তোমারে পাবো, দেখা হবে, ফের দেখা হবে।